এই ছেলে, নিচে নামো বলছে। সে সকাল থেকে ছোটাছুটি করছো পুরো বাড়ি। বেলা বাজে 11:30, অথচ ছেলের এখনো খাওয়ার খবর নাই। এসো আমার কাছে, খাবার খেয়ে তারপর যেও বাবার সাথে। জুবাইদা বেগমের কথায় চোখ মুখ কুচকে ফেলে ছোট্ট রুদ্র। মুখ কুচকে বলে ওঠে, আম্মু, আমার খেতে ইচ্ছা করছে না। আমি আব্বুর সাথে যাই, তারপরে সে খাবার খাবো। ছেলের কথায় সম্মতি জানায় কবির সাহেব। স্ত্রীকে মানানোর জন্য বললেন, থাক জবা, ও না হয় এখন আমার সাথে আসো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। এরপর না হয় তুমি ওকে খাবার খাইয়ে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, এমনভাবেই তো আশকারা দিয়ে মাথায় তুলেছো ছেলেটাকে। আমি কিছু বলতে গেলেই চুপ করিয়ে দাও। ধুর, যা ইচ্ছে করো যাও। মুখ ঝামটি মেরে কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না জুবাইদা বেগম। হনহনিয়ে বাড়ির ভেতর চলে আসলেন তিনি। এদিকে স্ত্রীর যাওয়ার পথে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেললেন কবির সাহেব। ছেলের দিকে তাকিয়ে বললেন, তোমার জন্য আবারও তোমার আম্মুর মুখ বেঁচে খেলাম আব্বু। ছোট্ট রৌদ্র কি বুঝলো কে জানে। ছেলেটা কেমন খিলখিল করে হেসে ওঠে। কবির সাহেব এক পলক ছেলের দিকে তাকিয়ে থেকে হাঁটা ধরলেন। আসসালামু আলাইকুম চাচাজান, ভেতরে আসবো? বাড়ির সদর দরজা থেকে আসা হঠাৎ ডাকে সেদিকে চোখ তুলে তাকায় আব্দুল মান্নান এহসান। চশমাবিহীন ছানিয়ে পড়া চোখ দুটো দিয়ে কোনো রকমে ঝাপসা চাহনি ফেলল আগন্তুকের উপর। পরক্ষণেই বলল, কেডা? কবির সাহেব ছেলেকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করে। বৃদ্ধ চাচার সামনে এসে কেদারার পাশের টেবিলের উপর পড়ে থাকা চশমাটা এগিয়ে দিয়ে বললেন, চাচাজান, আমি কবির। বৃদ্ধ আবুল মান্নান এগিয়ে দেয়া চশমাটা চোখে এঁটে সামনে দৃষ্টি ফেলতেই তার চক্ষু গোচর হয় কবির সাহেবকে। তিনি আপ্লুত কণ্ঠে বলে ওঠেন, আরে বাপজান, কবে আইলা তোমরা? আর এখনো দাঁড়াই আছো কেন? বউ বউ বউ। বলেই তিনি হাত বাড়িয়ে পাশে থাকা চেয়ারটা এগিয়ে দেন কবির সাহেবের নিকট। কবির সাহেব চাচার এহেন ব্যবহারে সম্মানসূচক হাসলেন। বললেন, এই তো আজকে সকালে এসে পৌঁছেছি চাচাজান। ও ভালো হইছে। তা বিয়ার কাম কাজ কত দূর আগাইলো? চাচাজান, এ বিষয়ে আলাপ করার জন্যই তো আমার এখানে আসা। আমি তো আর অত কিছু ঠিকঠাক মতো বুঝি না, তাই বলছিলাম কি, আপনি এসে যদি একটু বলে কয়ে বুঝিয়ে দিতেন সবটা। বৃদ্ধ মান্নান সাহেব পান খাওয়া লালচে দাঁতগুলো দিয়ে ফোকলা হাসলেন। মাথা নাড়িয়ে সায় জানিয়ে বললেন, আরে ওইটা কি কেমন লাগবে নাকি? আমার ভাইয়ের মাইয়া মনে আমারও মাইয়া। আর আমার মাইয়ার বিয়ার কাম আমি করবো না তো কে করব? হ্যাঁ, তুমি বাপজান চিন্তা কইরো না। আমি আগেতেই বাবুর্চি এরপর ওই কি জানি করে না, ওই সাজানি টাজানি ওই সবের কইয়া রাখছি। হ্যাঁ, এখন তুমি গিয়া হুদাই ফাইনাল করবা, তাহলেই হইব, বুঝলে? কবির সাহেব কৃতজ্ঞ হাসলেন। চাচার বয়সের ভারী কুচকে যাওয়া হাত দুটো ধরে কৃতজ্ঞতার সহিত বললেন, আপনি আমার কাজ অনেকটাই কমিয়ে দিলেন চাচাজান। আপনার প্রতি কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব তা জানা নেই আমার। হ্যাঁ হ্যাঁ, ওনারা ইয়া কৃতজ্ঞতা জানাইব। আর বাপে যে ওই দিক দিয়া আমগুর দুনিয়াটা খতম কইরা দিয়া গেছে গা, ওইটার কি হইব? রুফুই ঘর থেকে পানের বাটাটা হাতে নিয়ে এগিয়ে আসতে আসতে কথাটা বললেন খুশবু বেগম। বয়স হলেও চেহারায় বুঝে এক বিন্দু জৌলুস কামিনী তার। পোশাক আশাকে কেমন রাজকীয় ভাবসাব। খুশবু বেগম এগিয়ে এসে বসলেন স্বামীর পাশে। হাত বাড়িয়ে চাবির গোছা বাঁধা আঁচলটা টেনে কাঁধে তুলে নিলেন তিনি। পরক্ষণে পানের বাটা থেকে পান চুন খোয়ের মিশিয়ে দক্ষ হাতে পান বানালেন দুটো। তারপর সেখান থেকে একটা এগিয়ে দিলেন স্বামীকে, আর একটা মুখে পুড়ে নিলেন নিচের। পানটা মুখে নিয়ে হাতে থাকা এক চিমটি চুনও মুখে দিতে ভুললেন না তিনি। তারপর বেশ আরাম করে বসে কবির সাহেবের দিকে তাকিয়ে বললেন, তা কবে হইলা বাপু? কবির সাহেব আহত হাসলেন। মাথা নিচু করে জবাব দিলেন, জি কাকিমা, আজকে সকালে আসছি। তা শুনলাম তোমার বইনের নাকি বিয়া ঠিক হইছে। তা বলা কি কাম করে? ছেলে ডাক্তার কাকিমা, ঢাকা শ্যামলী হসপিটালের। কথাটা শেষ করবার আগেই কবির সাহেবকে হাত দেখিয়ে থামিয়ে দিলেন খুশবু বেগম। নাক সিটকে বললেন, থাক, আর কইতে হইব না বাপু, বুঝবার পারছি মেলা বড়লোক বাড়ির লগে আত্মীয় করতেছ। পরপর এমন আক্রমণাত্মক কথাবার্তায় ভ্রু কুচকান মান্নান সাহেব। অবশেষে বিরক্ত হয়ে বুলিয়ে ফেললেন, একটু থামো তো আরিফের মা, কি শুরু করলা?
আরে পোলাটা আইছে কতগুলো দিন পরে, কই হেল্লাইকে একটু নাস্তা পানির ব্যবস্থা করবা, তা না কইরা কি সব কথা জুড়াইয়া বইছ। যাও ভেতরে যাইয়া হেল্লাইগা নাস্তা পানির ব্যবস্থা করো, যাও তাড়াতাড়ি যাও। স্বামীর এহেন কথায় মুখ ভেঙচি কাটেন খুশবু বেগম। মুখ ঝামটি মেরে বলে উঠছেন, একটু কথাও কি কইবার পারি না আমি? কইলে কি জাত যাইবনি তোমার? মান্নান সাহেব জবাবে কিছু বলতে যাবেন, তার আগে কবির সাহেব বলে ওঠেন, চাচা যান, এখন তাহলে উঠি আমি। বাড়িতে তো প্রচুর কাজ পড়ে আছে, আমি না হয় সেদিকটা গিয়ে সামলাই। হাতে তো আর বেশি দিন নেই, এই আজকের দিনটাই। কবির সাহেবের কথায় মান্নান সাহেব চেয়েও কিছু বলতে পারলেন না। ছেলেটাকে যে একটু আটকাবেন তারও বা উপায় কই? বউটা যে তার যেই পরিমাণে দচ্চাল, না জানি কখন কি বলে বসে। মান্নান সাহেব একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেললেন, কবিরের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা বাপজান, তুমি তাহলে যাও, আমিও আইতেছি। কবির সাহেব মাথা নাড়লেন, চুপচাপ হেঁটে চলে গেলেন বাড়ির বাহিরে। মনে মনে ভাবলেন, আব্বা, আপনি থাকলে হয়তো আমাদের এত কথা শুনতে হতো না। আরে শাহানুর, কেমন আছিস তুই? চট্টগ্রাম থেকে ফিরলি কবে? সম্মুখে দাঁড়ানো কবির সাহেবের কথায় মৃদু হেসে জবাব দেয় শাহানুর। জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, বেশ ভালো। তা তুই গিয়েছিলি বাড়িতে? দেখা করেছিস সবার সাথে? কবির সাহেবের শেষ কথাটা কর্ণপাত হওয়া মাত্রই মুখটা পানসে হয়ে আসে শাহানুরের। কোনো মতে মুখে মেকি হাসি টেনে মাথা নিচু করে ফেলল। জি না ভাই যান, যাইনি এখনো। কবির সাহেব আহত চোখে তাকিয়ে রইলেন শাহানুরের মুখের দিকে। অতঃপর রৌদ্রের হাতটা হাতের মুঠোই নিয়ে এগিয়ে এলেন খানিকটা, ব্যথিত কণ্ঠে বললেন, তুই কি কাকিমার কথা শুনে রাগ অভিমান করে আছিস ভাই? আপন হয়েও পরের মতো দূর দূর করবি? শাহানুর তৎক্ষণাৎ চোখ তুলে কবির সাহেবের ছলো ছলো হয়ে আসা চোখ জোড়ার দিকে তাকিয়ে বিচলিত হয়ে বলতে লাগলো, না না ভাই যান, এমন কোনো বিষয় না। তুমি শুধু শুধু এসব ভেবে মন খারাপ করো না। আচ্ছা চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। কথাটা শেষ করে শাহানুর কবির সাহেবের অন্য হাতটা ধরে চলে আসে রাস্তার ওপাশে থাকা খায়রুল এহসানের ভিটেতে। আব্দুল মান্নান সাহেব অন্যমনস্ক হয়ে বসে আছে নিজ কেদারায়। চোখ দুটো কেমন খোলাটে হয়ে আছে তার। গাল ভর্তি পাক ধরা লম্বা দাড়িগুলোই মেহেদি দিয়ে লাল করে রাখা, মাথার উপরের চুলগুলো ছোট করে রাখা, পরনে একটা ধবধবে সাদা লুঙ্গি আর ঢোলা ফতুয়া। মানুষটা যখন নিজের ভাবনায় বিভোর, তখনই সেখানে আগমন ঘটে আরিফ এহসানের। বাবা কেমন অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে আরিফ সাহেব বলল, আব্বা এমন বইসা আছেন কেন? কি ভাবেন এত? হঠাৎ ডাকে এক প্রকার হকচকিয়ে ওঠেন বৃদ্ধ মান্নান সাহেব। চকিত দৃষ্টি ফেলেন ছেলের উপর, বলতে লাগলেন, না তেমন কিছু না, আসলে ওই কবিরগুলো লইয়া একটু ভাবতা ছিলাম আর কি। কবিরদের কথা শুনতেই বুঝি ঠান্ডা মেজাজটা মুহূর্তেই ছুটে যায় আরিফের। ভ্রুদয়ের মাঝে খানিকটা ভাঁজ ফেলে কর্কশ গলায় বলে, হ্যাঁ গোরে মিয়া, আপনে এত কিসের চিন্তা করেন? আপনে বুড়া মানুষ, আপনে করবেন আল্লাহ আল্লাহ, কি যায় আর তার লইগা চিন্তা করিয়া নিজের শরীর নষ্ট করেন? ছেলের মুখে এমন কথা শুনে আহত হলেন মান্নান সাহেব। আহত চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, ওরা কি কোনো জাতা? ওরা হয়েছে গিয়া আমার আমাগো আপন। আরে আমার আপন ভাইয়ের পোলা পান, আর তগো আপন চাচা তো ভাই বইন। তারপরও এগুলো ইয়া এসব কোয়াটা কি ঠিক হইল আরি? ক আমরা কিছু কইলেই বেঠিক, আর যত ঠিক তুমি আর তোমার মরা ভাই আর তার পোলাপানেরা। স্বামীর কথার প্রত্যুত্তরে যথাসম্ভব খেকিয়ে উঠে কথাটা বলে থামলেন খুশবু বেগম। হাতে পানির জগটা নিয়ে এসে সেটা শব্দ করে টেবিলের উপর রাখলেন তিনি। পরপরই স্বামীর দিকে তাকিয়ে শক্ত গলায় বললেন, আর কতকাল গুনগান গাইবা তোমার ভাই আর তার পোলাপাইনের? হেরা যে আমাকে এত ক্ষতি করলো, তারপরেও কেন তোমার শিক্ষা হয় না? কেন বুঝো না ওই দিনে এক একটা কালসাপ, কারণ কালসাপের উরস্যে কালসাপই তৈয়ার হয়। মান্নান সাহেব এবার মাথা নাড়িয়ে নাকচ করলেন স্ত্রীর কথা। তাকে শুধরে দিয়ে বললেন, তুমি আবারও ভুল কইতাছ আরিফের মা। খায়রুলের এনে কোনো রকমের দোষ ছিল না,
ওইটা তো আমার। কথাটা সম্পূর্ণ হতে না দিয়ে মাঝপথে থামিয়ে দিলেন খুশবু বেগম। রাগান্বিত হয়ে বলতে লাগলেন, মিথ্যা কথা কইবা না আরিফের বাপ। আমি কিন্তু কিচ্ছু ভুলি নাই। আমি ভুলি নাই তোমার ভাইয়ের বেইমানি, ভুলি নাই ওই দিনের কথা। আমি বড় ভাইয়ের বউ হইয়াও তোমার ভাইয়ের পাও দুইটা ধরা বাকি রাখছিলাম শুধু। কত অনুনয় কইরা কইলাম তোমার ভাইয়েরে যাতে তোমারে পুলিশের হাত থেকে ছাড়াই আনে, কিন্তু তোমার ভাই কি করলো? খাইরুল আমার থেকে মুখ ফিরিয়ে নিল। তার ক্ষমতা থাকা সত্ত্বেও তোমারে জেল থেকে ছাড়াইলো না। তুমি হয়তো ভুইলা গেছো সব আরিফের বাপ, কিন্তু আমি ভুলি নাই, কোনোদিন ভুলবও না, মনে রাখো। খুশবু বেগম থামলেন। চোখ দুটোর কোটর ছাড়িয়ে বেরিয়ে আসতে চাইছেন নোনা জল। রক্তবর্ণ আখিদয়ে ঘৃণা আর অসংখ্য অভিযোগ যেন তা চিৎকার দিয়ে জানান দিচ্ছে মাফ করবেন না তিনি। আরিফ মায়ের ছলো ছলো চোখ জোড়া দেখে এগিয়ে আসে, মাকে এক হাতে আগলে নিয়ে বলে, কাইন্দ না মা, যার যার পাপের শাস্তি হে পাইব, তুমি শুধু আল্লাহরে কও। খুশবু বেগম শুনলেন কি ছেলের কথা? হয়তো তিনি ছেলের হাতটা কাঁধ হতে সরিয়ে গটগট পায়ে ঘরের দিকে চলে গেলেন। আরিফ সেদিকে নির্বাক হয়ে তাকিয়ে রইল শুধু। ছেলেটার আবার মায়ের চোখের অশ্রু একেবারেই সহ্য হয় না, তাই তো মায়ের মতন সেও ওই বাড়ির কাউকে দেখতে পারে না। আরিফ আর কিছু না বলে শক্ত মুখে জায়গা ত্যাগ করে। পেছন থেকে হয়তো মান্নান সাহেবের দু একটা ডাক কানে এসেছে তার, কিন্তু আরিফ সেদিকে পাত্তা দেয়নি তেমন। বৃদ্ধ মান্নান সাহেব ছেলের গমনের দিকে তাকিয়ে রইলেন ঘোলাটে চোখে। ঠোঁটটা কেমন কাঁপছে বুড়ো মানুষটার, হয়তো অসংখ্য কথা জমে আছে সেই কাঁপতে থাকা ঠোঁটের আগায়, কিন্তু শোনার মতো মানুষ না থাকায় হয়তো ব্যক্ত করতে পারছেন না তিনি। তখনই মাথায় বেশ বড় সড়ো ঘোমটা টেনে সেখানে উপস্থিত হয় পারভিন, আরিফের স্ত্রী। পারভিন শ্বশুরের মনের অবস্থা হয়তো কিছুটা আঁচ করলো, কেননা বিয়ে হয়ে আসার পর থেকেই সে খেয়াল করেছে মাঝে মধ্যে এই একটা বিষয়ে বেশ তর্কাতর্কি লেগে যায় এই বাড়িতে। যদিও পারভিন এই বিষয়ে আধো আধো জানে, কেননা সে তো আর বাড়ির বউ হয়ে কাউকে তেমন জিজ্ঞেস করতে পারে না। তার উপর তার শাশুড়ির যে তেরা তেরা কথা, পাছে না আবার দোষ ধরে বসে তার। পারভিন আর চোখে একবার শ্বশুরের মলিন হয়ে আসা মুখটার দিকে তাকালো, মিনমিনে স্বরে জিজ্ঞেস করলো, আব্বা কি হইছে? মন খারাপ কইরা আছেন যে? মান্নান সাহেব একবার চোখ তুলে তাকালেন পুত্রবধূর দিকে, পরক্ষণেই দৃষ্টি সরিয়ে নিয়ে তাক করলেন উঠোনের মাঝে। মোটা হয়ে আসা কণ্ঠে বলতে লাগলেন, জানো বউ, এখন যদি আমার ছোট ভাই আমারে জেল থেকে ছাড়াই আনতো, তাহলে আমি হয়তো ওই দিনই মাইরা যাইতাম, বুঝলে? হয়তো তোমার শাশুড়ি বহুত আগেই আমারে হারাইয়া বিধবা হইতো। কথাটা পুরোপুরি বোধগম্য হলো না পারভিনের। সে ছোট চোখ জোড়া আরও কিছুটা ছোট করে সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো, আব্বা, আপনার কথাটা তো বুঝলাম না। এমন একটা পরিস্থিতিতেও আহত হাসলেন মান্নান সাহেব, যে হাসিটা স্পষ্ট চক্ষু গোচর হলো পারভিনের। সে কেমন উৎসুক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ আগের বলা কথাটার ব্যাখ্যা শুনতে। মান্নান সাহেব পিঠ ঠেলিয়ে বসলেন কেদারায়, চোখ দুটো আলতো করে বুজে নিয়ে ধরে আসা গলায় বলতে লাগলেন, এলাকার মেম্বারের পোলা আছিল বিল্লাল, সবাই ওরে বিল্লু কইয়া চিনত। পোলাটা বাপের পাওয়ার নিয়ে চাঁদাবাজি করত। একদিন আমি এইটার বিরোধ করি, কিন্তু এক কথায় দু কথায় বিল্লু সহ ওর সাঙ্গ পাঙ্গুর লগে আমার হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে ও দলের এক পোলার হাত দিয়া বিল্লুর মাথায় আঘাত লাগে। অবস্থা বেগতিক দেখা সবাই বিল্লুরে হাসপাতালে নিয়ে যায়। আমিও আর তেমন পাত্তা না দিয়া বাইত আইয়া পড়ি, কিন্তু বিকালের দিকে বাইত পুলিশ আয়ে আমারে ধইরা নিতে। আমি কারণ জিগাইলে কইল আমি নাকি বিল্লুর মাথা ফাটাইছি। আমি অনেকবার তা করে সত্যি কথা কইছি, কিন্তু তারা শুনে নাই, আমারে ধইরা নিয়ে যায়। তখন তোমার চাচা শ্বশুর, মানে আমার ছোট ভাই খাইরুলা ছিল এলাকার ওই চেয়ারম্যান। ও শহরে একটা কাম থাকনে ওই দিন বহুতা ছিল না। পরে আমারে যখন জেলে নেওয়া হয় তখন আমি জানবার পারি আমি যদি জেলে থাইকা বাইর হই তাহলে সাথে সাথে বিল্লু আমারে মাইরা লইব, কারণ তখন আমার ভাই এলাকায় নাই। তোমার শাশুড়ির অবশ্য বাজারে টেলিফোন দিয়া খাইরুলের সব কইছে, কিন্তু খাইরুল হুট কইরা আইতে পারে নাই। তাছাড়া খাইরুলের কানেও কথাটা পৌঁছাই গেছিল
যে ওই না থাকলে আমারে মাইরা ফেলবো। এর লাইগাই খাইরুল আমায় জামিন কইরা নাই তৎক্ষণাৎ। খাইরুল 2 দিন পরে আয় বাইত, কিন্তু এর আগেই আমার বড় সম্বন্ধী আমারে জামিনে ছাড়াই আনি। এরপর থেকেই তোমার শাশুড়ি ওরে আর ওর পরিবারে দেখতে পারে না। আমি বহুতবার ওরে সত্যিটা কইছি, কিন্তু ওই আমার কথায় বিশ্বাস করে নাই। বারবার অপবাদ দিছে আমি নাকি আমার ভাইয়ের দোষ ঢাকনের লাইগা মিছা কথা কই। থামলেন মান্নান সাহেব। বুক চিরে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে মানুষটার। চোখ দুটো দিয়ে কখন যে অবহেলায় কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়েছে তার হয়তো খবর নেই মানুষটার। পাশে দাঁড়ানো পারভিনও বুঝি থ হয়ে গেছে। অবশেষে এতদিনে বুঝলেন তার শাশুড়ির রাগের আসল কারণ। রাফু, হাম্মা ওষুধ খেয়েছে? রান্নাঘরে দক্ষ হাতে খুন্তি নাড়তে ব্যস্ত রাফিয়া বেগম। তক্ষুনি পেছন থেকে ভেসে আসা স্বামীর কণ্ঠ কানে আসতেই হাতের কাজ থেকে খানিকটা বিরতি নিয়ে পেছনে ফিরেন তিনি। স্বামীর কথার প্রত্যুত্তরে জিভে দাঁত কেটে বলেন, এই রে, একেবারে ভুলে গেছি, আমি এক্ষুনি দিয়ে আসছি। না, আর যেতে হবে না, আমি দিয়ে আসছি ওষুধ। হাত ভর্তি বাসন কাসন নিয়ে রান্নাঘরে প্রবেশ করতে করতে কথাটা বললেন জুবাইদা বেগম। সাব্বির সাহেব তৎক্ষণাৎ এগিয়ে এলেন ভাবিকে সাহায্য করতে। হাত বাড়িয়ে কিছু বাসন নিজের হাতে তুলে নিলেন তিনি। তারপর বললেন, এত ভারী কাজগুলো তুমি করছো কেন বৌমণি? তুমি একটু আরাম করে বসো না হয়। তা বলে কি আম্মা এখন কি করে বৌমণি? জুবাইদা বেগম হাত থেকে অবশিষ্ট বাসনগুলো নামিয়ে রাখলেন। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো হাতের উল্টো পিঠে মুছে নিয়ে বললেন, আম্মা রোদ আর অনির সাথে আড্ডায় বসেছে। কি জানি কি বিষয় নিয়ে খিলখিল করে হাসছে তিনজন। যা মাথা মেতেছে না বলার বাইরে। রাফিয়া বেগম এহেন কথায় মৃদু হাসলেন। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে এগিয়ে দেয় জুবাইদা বেগমের দিকে। জুবাইদা বেগমও মুচকি হেসে নিয়ে নিলেন পানিটা। পুরো গ্লাসের পানিটা একদমই শেষ করে নিলেন। থামলেন তিনি। পাশ থেকে তখন সাব্বির সাহেব বলে ওঠেন, আচ্ছা, আমি না হয় আমাকে দেখে আসি। তোমাদের কিছু লাগলে আমাকে বলো, কেমন? রাফিয়া বেগম মাথা কাত করলেন। সাব্বির সাহেবও প্রস্থান ঘটায় সেখান থেকে। তিনি যেতেই রাফিয়া বেগম বললেন, বাচ্চাটার এখন কি অবস্থা রে জবা, নড়ছে কেমন? জুবাইদা বেগম মিহি হেসে আলতো করে ঠুলো পেটটায় হাত বুলালেন। বললেন, আর বলিস না, বাচ্চাটা যে দুষ্ট হয়েছে না, পেটের ভেতর থাকতেই যা শুরু করেছে না জানি বের হলে কি করে। এই দেখ দেখ, এখনো কেমন লাথি দিচ্ছে। ওহ! রাফিয়া বেগম তড়িঘড়ি করে এগিয়ে এসে কান এগিয়ে ধরলেন জুবাইদা বেগমের পেটের কাছে। ভেতর থেকে ছোট্ট জানটার নড়াচড়ার মাত্রা টের পেয়ে উল্লসিত কণ্ঠে বললেন, দেখ জবা, সোনা বাচ্চাটার বুঝি বেরিয়ে আসতে আর তর সইছে না। হয়তো সেও চাচ্ছে তার বড় ফুপির বিয়েটা উপভোগ করতে। জুবাইদা বেগম নিঃশব্দে হাসলেন। বলতে লাগলেন, ভালোই ভালোই সবটা হয়ে গেলেই হয় রে রাফু। আরে হাতটা ছাড়ো, কেউ দেখে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে। বড় ভাইজান এখন বাড়িতেই আছে, তাছাড়া বাড়ি ভর্তি মানুষ, দয়া করে হাতটা ছাড়ো। আমরিনের একের পর এক অনুনয়ের পরও তার হাতটা ছাড়ল না শাহানুর। মেয়েটাকে একটা ফাঁকা ঘরে নিয়ে এসে দরজাটা লাগিয়ে দেয় ভেতর দিয়ে। পরক্ষণে আমরিনের হাতটা চেপে ধরে বলতে লাগলো, কেন করছো বিয়েটা? তুমি তো আমায় ভালোবাসতে, তাই না? তবুও আমায় ভালোবেসে অন্য একজনকে কিভাবে বিয়ে করছো তুমি আমরিন? আমরিন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। তা দেখে শাহানুর অধৈর্য হলো। ব্যস্ত কণ্ঠে বলল, চুপ করে থেকো না আমরিন, আমার কষ্ট হচ্ছে, তুমি কি বুঝছো না সেটা? আমরিন এবার মুখ তুলে চাইল। ভিজে ওঠা চোখ দুটো তাক করলো শাহানুরের পানে। বলল, বড় ভাইজান হুট করে বিয়েটা ঠিক করে ফেলেছে। আমি কিছু জানতামও না এই বিষয়ে। যখন আমি জানতে পারি বিষয়টা ততক্ষণে অনেকটাই গড়িয়ে গেছে। আমি এখন কি করব বলো? শাহানুর বুঝলো ব্যাপারটা। মেয়েটার গালে আলতো হাত রেখে তার ভিজে ওঠা চোখ দুটো মুছিয়ে দিল সযত্নে। নমনীয় কণ্ঠে বলল, কেঁদো না আমরিন, যা করার আমি করব, তুমি শুধু আমার পাশে থেকো। কি বলো, থাকবে তো? আমরিন হয়তো সম্পূর্ণ বিষয়টা অত ভালোভাবে বুঝে ওঠেনি। মেয়েটার চোখে মুখে একরাশ জিজ্ঞাসা, শুধু মাথা নাড়িয়ে কোনো রকমে সায় জানে শাহানুরের কথায়। পরদিন সকালবেলা, ও বড় বৌমা, বলি এদিকে একটু আসো তো,
আমার বাতের ব্যামোর মলমটা কই রেখেছো গো? খুঁজে পাচ্ছি না যে। একের পর এক হাঁক ছাড়ায় বেশ ক্লান্ত বৃদ্ধা ফজিলাতুন্নেসা বেগম। কপালে দুতিনিক ভাঁজ ফেলে বিড়বিড় করছেন তিনি। একটা গুলান ডাক দিলাম, একটাও কি কানে গেল না কারো? বুড়া হইছি দেখে এখন দামও পাই না। বৌঠান আসমো? আমেনা বেগমের ডাকে সেদিকে ফিরলেন বৃদ্ধা। তাকে দেখে রাগে গজগজ করতে করতে বললেন তিনি, কি রে আবুলের বউ, তোরে কয়বার কইরা কইলাম তুই আমার লগে লগে থাহিস, কিন্তু তা না কইরা তুই খালি বিলে বিলে হাঁটোস। পৌরার কথায় মুচকি হাসলেন আমেনা বেগম। তড়িঘড়ি করে এসে পৌরার বাতের মলমটা এপাশ ওপাশ থেকে খুঁজে আনলেন তিনি। তারপর পৌরার পায়ের কাছে বসে পা মালিশ করতে লাগলেন তিনি। আমরিন কই ছোট বউ? শাশুড়ির কথায় বসা ছেড়ে উঠে দাঁড়ায় রাফিয়া বেগম। বললেন, আম্মা, ও তো নিজের রুমেই আছে বোধহয়। সাথে সাথে মাথা নাড়লেন পৌরা। না, ও ঘরে নাই। আবুলের বউরে দিয়া ছাদেও খুঁজছি, কিন্তু পাই নাই। কই গেছে মাইয়ারা? রাফিয়া বেগম চিন্তিত হলেন এহেন কথায়। কিছু একটা বলার জন্য মুখ খুলবেন তার আগেই পেছন থেকে জুবায়দা বেগম বলে ওঠেন, আম্মা, আমার মনে হয় আমরিন পাশের বাড়িতে গিয়েছে, এক্ষুনি এসে যাবে। আপনি অত চিন্তা করবেন না। চিন্তা কি সাধে হয় বড় বৌমা? মাইয়াডার আইজ বিয়া, অথচ এখনো কেমন ধেই ধেই কইরা এবাড়ি ওবাড়ি ঘুইরা বেড়ায়। লোকে দেখলে কি কইব, হে খেয়াল আছে? শাশুড়ির কথার পিঠে আর কি বলবেন, খুঁজে পেলেন না দুবউ। চুপ করে দাঁড়িয়ে রইলেন তারা। ঠিক তখনই বাড়ির উঠোন জুড়ে চেঁচামেচির শুরু হয়। জুবাদা বেগম, রাফিয়া বেগম একে অপরের দিকে একবার মুখ চাওয়াচাবি করে ছুটে আসেন বাড়ির উঠোনে। কোথায় ছিলি তুই? সে সকাল থেকে তোকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি, অথচ তোর দেখা পাওয়া যাচ্ছে না। সাব্বির সাহেবের এহেন কথার প্রত্যুত্তরে মৌন রইল আমরিন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। তখনই পেছন থেকে ভেসে আসে কবির সাহেবের শান্ত অথচ গম্ভীর গলা। বোরকা পরে কোথায় গিয়েছিলি তুই? আর শাহানুর, তুই ওর হাত ধরে আছিস কেন? শাহানুর একটা শুকনো ফাঁকা ঠকিল, মাথা খানিকটা উঁচু করে আমরিনের হাতটা আরেকটু শক্ত করে হাতের মুঠোয় পুড়ে নিল। বলল, আমি ওকে বিয়ে করেছি কবির ভাই, আমি ওকে ভালোবাসি। শাহানুরের কথাটা শেষ হবার আগে তার গালে সশব্দে চড় পড়ে। শাহানুর সহ উপস্থিত সকলে এতে খানিকটা ভরকে যায়। কয়েক জোড়া হতভম্ব চোখ মুহূর্তেই এসে পড়ে খুশবু বেগমের উপর। মানুষটা কেমন রাগে থরথর করে কাঁপছে। চেহারায় দেখা মিলেছে স্পষ্ট রাগের আভাস। তিনি এগিয়ে এসে খপ করে চেপে ধরে শাহানুরের কলার। তারপর আবারও দুগালে সশব্দে চড় বসান ছেলেটার। শাহানুরের হলদেটে ফর্সা মুখখানা চরের তোপে ইতোমধ্যে লালচে হয়ে উঠেছে। খুশবু বেগম চেঁচিয়ে উঠে বলতে লাগলেন, কেন করলি তুই এমনটা? কেন করলি ওই কালসাপের মাইয়ারে বিয়া? কেন আমার ঘরে আমার শত্রুর মাইয়ারে বিয়া করে তুললি? কেন করলি? জবাব দে। কথাটা বলতে গিয়ে বেশ কয়েকবার থামলেন খুশবু বেগম। হয়তো রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন তিনি। খুশবু বেগম ছেলেকে মারতে আরেকবার হাত তুলবেন, তার আগেই তার হাতটা চেপে ধরে মান্নান সাহেব। স্ত্রীর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে দাঁত কটমট করে বললেন, আর একবার আমার পোলার গায়ে হাত দিবি না আরিফের মা। ও কোনো খুন করে নাই যে ওরে এমনি মারতে হইব। কথাটা শেষ করেই স্ত্রীর হাতটা ছিটকে দূরে সরিয়ে ফেলেন তিনি। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, কেন করলি এমন বাপ? কেন শুধু শুধু নেই বাজাইয়া আগুনটা আবারও জ্বালাইলি? কত কত কেন করলি বাপ? এত কিছুর মাঝে এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে পৌরা ফজিলাতুন্নেসা বেগম। তিনি হয়তো স্তব্ধ হয়ে গেছেন বিষয়টা দেখে। এদিকে এতক্ষণ বহু কষ্টে নিজেকে কোনো মতে সামলে রাখছিলেন কবির সাহেব, কিন্তু না, এবার যেন তার ধৈর্য বাঁধ ভাঙল। তিনি হনহনিয়ে এগিয়ে আসেন শাহানুরের সামনে। হাত বাড়িয়ে শাহানুরের পেছনে গুটি ফুটি মেরে দাঁড়িয়ে থাকা আমরিনকে একটানে বের করে আনেন তিনি। অতঃপর মেয়েটাকে সামনে এনেছি না থাপ্পড় মারতে যাবে, অমনি তার হাতটা ধরে ফেলে শাহানুর। শান্ত অথচ নিরেট কণ্ঠে বলে ওঠে, যত মার আমাকে মারো ভাইজান, আমি মুখ বুজে সবটা মাথা পেতে নেব, কিন্তু তবু ওর গায়ে হাত দিবা না, আমি এটা সহ্য করতে পারবো না। শাহানুরের হাত থেকে ছটকা মেরে নিজের হাতটা সরিয়ে ফেলে কবির সাহেব। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তুই আমাকে ভাইজান ডাকবি না। এই তোরে না আমি বিশ্বাস করেছিলাম,
এই দিলে আমার বিশ্বাসের প্রতিদান। শাহানুর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এক হাত তার এখনো আমরিনের হাতটা চেপে ধরে আছে। অবস্থা বেগতিক দেখে সাব্বির সাহেব এগিয়ে আসেন, বড় ভাইকে শান্ত করতে বলেন। ভাইজান, একটু শান্ত হও, আমরা না হয় বসে বিষয়টা সলভ করি। তখনই পেছন থেকে আরেকবার তেড়ে আসেন খুশবু বেগম। কর্কশ গলায় বলতে লাগলেন, ওই কি কস তুই? কি মিটাবি বইয়া? তোরা কি ভাবছস তোরা এমন নাটক কইরা নিজের বইনেরে আমার পোলার ঘাড়ে গছাইয়া দিবি আর আমি ওইটা চুপচাপ বইয়া দেখবো? কোনোদিন না। তবু মতো কাল সাপের বাচ্চা গো, আমি কোনোদিন আমার সংসারে ঠাঁই দিব না। তড়িৎ পেছনে ফিরেন কবির সাহেব। শান্ত মানুষটার শান্ত দৃষ্টিতে আজ যেন আমূল পরিবর্তন এসেছে। চোখ দুটো হয়ে উঠেছে অগ্নিমূর্তি, দৃঢ় চোয়াল আরও কিছুটা শক্ত হয়ে এসেছে তার। হাত দুটো হয়ে গেছে মুষ্টিবদ্ধ। তিনি দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বললেন, মুখ সামলে কথা বলুন চাচি, না হলে আমি আজ সম্পর্কের বাঁধন ভুলে যেতে বাধ্য হব। কথাটা বলার সাথে সাথে হাওয়া আর বেগে ছুটে এসে কবির সাহেবের মুখ বরাবর ঘুষি মেরে বসেন আরিফ সাহেব। হঠাৎ এমন হওয়ায় তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান কবির সাহেব। তিনি পড়ে যেতেই পাশ থেকে সাব্বির সাহেব, আমরিন, শাহানুর চিৎকার দিয়ে ওঠে। ভাইজান, আরিফ সাহেব থামলেন না। তিনি ছুটে এসে কবির সাহেবের কলার চেপে ধরে দাঁত কিড়মিড়িয়ে বলতে লাগলেন, তোর এত বড় সাহস আইলো কইতে? তুই আমার মারে এসব কস? সাব্বির দৌড়িয়ে এলেন ভাইকে ছাড়াতে। পাশ থেকে শাহানুর আর আমরিনও এগিয়ে এলেন। তখনই বাড়ির কেচি গেট দিয়ে প্রবেশ করে তাইফ আর তাশরিক। বাড়িতে ঢুকেই তারা হতভম্ব হয়ে যায়। কিয়ৎক্ষণ সামনে তাকিয়ে হাত থেকে বাজারপত্র সব ছুঁড়ে ফেলে এক প্রকার দৌড়ে চলে আসেন বড় ভাইকে ছাড়াতে। আরিফ সাহেবের কোমর চেপে ধরে তাকে একটানে কবির সাহেব থেকে ছাড়িয়ে আনেন তারা। পরক্ষণেই তাইফ নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে চেপে ধরে আরিফ সাহেবের কলার চেঁচিয়ে উঠে বলতে লাগলেন, আমার বড় ভাইয়ের গায়ে হাত দিস কোন সাহসে? তুই কে দিছে তোর এত সাহস? তুই বয়সে বড় দেখে জানায় তাই করবি? এবার সবাই ব্যস্ত হয়ে পড়লেন তাইফ আর আরিফকে ছাড়াতে। এরই মধ্যে খুশবু বেগম ছুটে আসে ফজিলাতুন্নেসা বেগমের কাছে। রাগে ক্ষোভে বলতে লাগলেন অকথ্য ভাষায়, মাগি, নিজে যেমন মাইয়ারারে বানাইছস এমন। বলি তোর কি লাজ নাই রে? তুই তোর জামাই আমাকে এত ক্ষতি কইরাও কি শান্তি পাস নাই যে এখন মাইয়ার লেলাইয়া দিছস আমার পোলার পিছনে? তোর কি লাজ শরম নাই রে? জামাই খাইয়াও কি লাজ হয় নাই তোর? তোর জায়গায় আমি হইলে তুই পা মরতাম মাগি। খুশবু বেগমের এমন উদ্ভট অকথ্য ভাষায় গালিগালাজ দেখে এগিয়ে আসেন রাফিয়া বেগম। শক্ত গলায় বললেন, মুখ সামলে কথা বলুন কাকিমা। আম্মা কিংবা আমরা কেউই জানতাম না ওদের প্রেমের বিষয়ে। জানলে হয়তো আগে ওদের না করে দিতাম আমরা। মুখ ভেঙচি কাটেন খুশবু বেগম। মুখ ঝামটি মেরে বলে ওঠেন, হইছে হইছে, আর শাশুড়ি হইয়া গুনগান গাইতে হইব না। ওই মাগি আস্ত একটা কালসাপ, কালসাপের পেটে ধরছে ও কালসাপ। আইসকা সব ডিরে কাইটটা গাঙ্গে ভাসামো। খুশবু বেগম কথাটা শেষ করবার সাথে সাথে ওদিকে ধপ করে মাটিতে পড়ে যান ফজিলাতুন্নেসা বেগম। চোখ দুটো তৎক্ষণাৎ বন্ধ হয়ে আসে পৌরার। রাফিয়া বেগম হকচকান। জুবাইদা বেগম তড়ি ঘড়ি চিৎকার দিয়ে ওঠেন, রোদের আব্বু, তাড়াতাড়ি এদিকে আসো, আম্মা জানি কেমন করছে। থমকান সবাই। ইতোমধ্যে চলা বিশাল হট্টগোল যেন নিমিষেই বন্ধ হয়ে যায়। কবির সাহেব সহ তার বাকি 3 ভাই ছুটে আসেন তাদের মায়ের নিকট। মায়ের মাথাটাকে কোলে তুলে কবির সাহেব বললেন, আম্মা, ও আম্মা, কি হয়েছে তোমার? চোখ বন্ধ করলা কেন আম্মা? আম্মা, আম্মা গো, চোখ খুলো আম্মা। কথাটা বলতে গিয়ে এক ফোঁটা অশ্রু টুপ করে গড়িয়ে পড়ে কবিরের চোখ হতে। তিনি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠেন, সাব্বির, তাড়াতাড়ি ব্যান্ড ডাকবাই, আমারে হাসপাতালে নিতে হবে। সাব্বির সাহেব এক প্রকার ছুটে গেলেন ভ্যান খুঁজতে। এদিকে তাশরিক সাহেব আগুন চোখে তাকায় ওই বাড়ির সদস্যদের দিকে। পরক্ষণেই ছুটে যায় রসুই ঘরে। হাতে একটা জ্বলন্ত লাকড়ির টুকরো নিয়ে বেরিয়ে আসে সে। যেই না ও বাড়ির মানুষদের দিকে এগোতে যাবে তার আগেই তাকে জড়িয়ে ধরে আটকে ফেলে তাইফ। তাশরিক রাগে ফোঁস ফোঁস করতে করতে বলে ওঠে, ভাইজান ছাড়ো বলছি, আজকে ওদের একদিন কিংবা আমার একদিন। তার ছাড়লেন না ছোট ভাইকে, উল্টো বোঝাতে লাগলেন বুঝতারের মতন, ভাই,
আল্লাহর দিকে তাকা আর মাটির দিকে তাকা। একটু ধৈর্য ধরো ভাই, এই মুহূর্তে আম্মারে সুস্থ করতে হবে। একটু সামলা নিজেরে ভাই। তাশরিক হয়তো বুঝলো কিছুটা। তাইফের বুকে থেকেই হাত থেকে জ্বলন্ত কাঠটা ছিটকে দূরে ফেলে দিলেন। তারপর আরিফ আর খুশবু বেগমের দিকে তাকিয়ে সতর্ক বাণী ছুড়ে বললেন, আমার আম্মার যদি কিছু হয়, মঙ্গের পুত্র আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো, মনে রাখিস। সদর হাসপাতাল। তড়িঘড়ি করে ভ্যান থেকে ফজিলাতুন্নেসা বেগমকে কোলে তুলে নামালেন কবির সাহেব। মাকে কোলে নিয়ে চলে আসেন হাসপাতালের ভেতরে। পেছন পেছন তার 3 ভাইও ছুটে আসেন। সাব্বির সাহেব এগিয়ে এসে ডাকতে লাগলেন, ডাক্তার কই? নার্স, এদিকে আসেন তাড়াতাড়ি। তৎক্ষণাৎ 2 জন ওয়ার্ড বয় এগিয়ে আসেন স্ট্রেচার নিয়ে। রোগীকে স্ট্রেচারে করে ধীরে ধীরে নিয়ে এলেন কেবিনে। কবির সাহেবরাও ছুটে গেলেন সেদিকে, কিন্তু কেবিনের সামনে যেতে তাদের আটকে দিলেন ডাক্তার। বললেন, এখানে দাঁড়িয়েই অপেক্ষা করুন। অগত্যা সেখানে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকেন তারা। টানা 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসেন কেবিন থেকে। এতক্ষণ যাবৎ প্রহর গুনতে থাকা ছেলেগুলো কেমন উৎসুক দৃষ্টি ফেলে এগিয়ে আসে ডাক্তারের নিকট। কবির সাহেব অধৈর্য ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, আম্মা কেমন আছে ডাক্তার? আমার আম্মা সুস্থ আছে তো? জবাবে ডাক্তার মৌন রইল। হয়তো ভেতরে ভেতরে উপযুক্ত কথা সাজাতে ব্যস্ত তিনি। উপস্থিত সকলে একবার চিন্তায় পড়ল। তাদের মধ্য থেকে সাব্বির সাহেব ধীর স্বরে জিজ্ঞেস করলেন, আম্মার কি হয়েছে ডাক্তার? ডাক্তার এবার মুখ থেকে মাস্ক সরালেন। মুখটায় আধার নামিয়ে বললেন, আপনার আম্মা ব্রেন স্ট্রোক করেছে। মস্তিষ্কে ইতিমধ্যে রক্তক্ষরণের শুরু হয়ে গিয়েছে। কখন কি হয়ে যায় আমরা ঠিক বলতে পারছি না। সহসা থমকে যায় সকলে। গলা হয়ে আসে বাকরুদ্ধ। কবির সাহেব খানিকটা কেঁপে উঠে পিছিয়ে যায় 2 কদম। তাকে তৎক্ষণাৎ আগলে ধরে তার 3 ভাই। এমন একটা পরিস্থিতি দেখে ডাক্তারের মনটাও যেন হু হু করে উঠল। তিনি চোখ দুটো হালকা মুছে নিয়ে বললেন, আপনারা চাইলে রোগীর সাথে শেষবারের মতো দেখা করে নিতে পারেন। বলা যায় না কখন কি হয়ে যায়। বলেই তিনি তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান ঘটান। এদিকে কবির সাহেব এবং তার 3 ভাইয়ের অবস্থা বুঝি একেবারেই ভেঙে পড়ার মতো। তারা সকলেই একসাথে কেবিনে ঢোকে। ভেতরে ঢুকতেই তাদের বুকটা মোচড় দিয়ে ওঠে। বিছানায় নির্জীব হয়ে পড়ে থাকা মানুষটার মুখে অক্সিজেন মাস্ক, চোখ দুটো বন্ধ করে রাখা, হাতে ক্যানুলা লাগানো। ইস, মায়ের এমন দুরন্ত অবস্থাকে বাড়িয়ে চোখে দেখা দায়। কবির সাহেব একটু একটু করে এগিয়ে এলেন। মায়ের বিছানার পাশে টুলে বসে আলতো হাত মায়ের মাথার উপর রাখে। তখনই ধীরে ধীরে চোখ মেলে তাকায় পৌরা। চোখের সামনে ছেলেদের দেখতে পেয়ে মৃদু হাসলেন ভেজা চোখে। তাশরিক বুঝি আর ধরে রাখতে পারল না নিজেকে। ফট করে এসে জড়িয়ে ধরে মাকে। মায়ের বুকের উপর মাথা রেখে হু হু করে কাঁদতে থাকে ছেলেটা। বলতে থাকে, আম্মা, আমাদের ছেড়ে যেও না আম্মা। তুমি ছাড়া আমাদের কে বা আছে বলো মা? তুমি ছাড়া আমাকে আর কে শাসন করো আম্মা? কে আদর করে ভাত খাইয়ে দেবে আমায়? আম্মা, আম্মা গো, আমাদের ছেড়ে যেও না আম্মা। আম্মা, ও আম্মা, আল্লাহরে বলো মা, তোমার পরিবর্তে আল্লাহ যাতে আমাকে উঠিয়ে নেয়। তারপরে তুমি আমাদের মাঝে থেকো আম্মা। ছেলের এমন বাচ্চাদের মতো কেঁদে কেঁদে বলা কথাগুলোই না চাইতেও হেসে ওঠেন বউরা। হাত বাড়িয়ে মুখ থেকে মাস্কটা সরিয়ে ছেলেকে কাছে ডাকলেন তিনি। তাশরিকও বুক হতে উঠে মায়ের মুখের কাছে আসে। বৃদ্ধা ছেলেটার মুখটা হাতের আজুলায় নিয়ে ছেলের কপাল বরাবর ঠোঁট ছুঁয়ে দেয়। বলে ওঠে, আল্লাহ তোদের আরো বেশি নেক হায়াত দেখ বাবা, তোরা যেন মানুষের মতো মানুষ হতে পারিস। থামলেন বৃদ্ধা। চোখের ইশারায় অদূরে দাঁড়িয়ে থাকা সাব্বির আর তাইফকে কাছে ডাকলেন। তারাও বুঝি কাল বিলম্বহীন এগিয়ে এলো মায়ের নিকট। পৌরা 2 ছেলেকে মন ভরে আদর করলেন। গালে কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন সযত্নে। মিহি হেসে বললেন, আব্বা, তোমরা অনেক বড় হইও কেমন। ছেলে দুটো বুঝি আর কান্না আটকে রাখতে পারল না। হুট করে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আম্মা, থেকে যাও আম্মা। আব্বার হারাইছি, এখন তোমার হারানোর ক্ষমতা হার নেই আম্মা। পৌরা কষ্টের হাসি টানলেন মুখে। বললেন, সবটাই আল্লাহর ইচ্ছা আব্বা, তিনি কখন কারে ডাক দেয় তা কি আর কেউ কইবার পারে। তিনি ছেলে দুজনকে ছেড়ে দিলেন। পরিশেষে বড় ছেলেকে নিজের কাছে ডাকলেন। কবির সাহেবও এগিয়ে এলেন লাল চোখে। আহ,
বড় হওয়ার হয়তো কান্নাগুলো স্বাধীনতা পায়নি ঝরে পড়ার, তাই তো কেমন আটঘাট বেঁধে আটকে আছে চোখের কোটরে। কবির সাহেব মৃদু নাক টানলেন, মায়ের ললাটে গাঢ় একটা চুম্বন এঁকে দিলেন সযত্নে। পৌরা এবার ছেলেকে বুকে চেপে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলে বলতে লাগলেন, আমারে মাফ কইরা দিও আব্বা, আমার আর তোমার আব্বার কারণে আইজ তোমাগো এত কথা শুনতে হইল। আব্বা গো, আল্লাহ তোমারে বড় ছেলে হিসাবে না, আল্লাহ তোমারে একটা বটগাছ হিসাবে আমার সংসারে পাঠাইছে। আব্বা, বটগাছ কি করে জানোই তো? বটগাছ সবাইরে আগলায় রাখে নিজের ছায়ায়। আব্বা, তুমিও তোমার ভাই বোনেরে আগলায় রাখবা সবসময়। আজকে আমারে কথা দাও আব্বা, আমার বাড়ির একটা ইটও যেন কোনোদিন আলাদা না হয়। কবির সাহেব মায়ের বুকে নিঃশব্দে চোখের জল ফেলে যাচ্ছেন। মায়ের শেষ কথাটাই নাক টেনে বললেন, কথা দিচ্ছি আম্মা, তাই হবে। পৌরা ব্যথিত হাসলেন। হঠাৎ করে তার নিঃশ্বাসের উঠানামার গতি মাত্রাতিরিক্ত বেড়ে গেল। উপস্থিত সকলেই হকচকিয়ে ওঠেন। তাশরিক ছুটে গেলেন ডাক্তারকে আনতে। কবির সাহেব বারবার মাকে জিজ্ঞেস করে যাচ্ছেন, আম্মা, ও আম্মা, কই কষ্ট হচ্ছে তোমার আম্মা? পৌরা হাঁপাচ্ছেন। কোনো রকমে মাথায় হাত চেপে বললেন, আব্বা, এখানে কষ্ট হইতাছে আব্বা। আব্বা, আমি সইতে পারতাছি না আব্বা, আমার মাথাটা বুঝি ফাইটটা যাইতাছে আব্বা। বাপরে, আমার মাথাটা ভাইঙ্গা ফালারে বাপ, আমার আর সহ্য হইতাছে না। সাব্বির আর তাইফ মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে হু হু করে কেঁদে যাচ্ছে। এদিকে কবির সাহেবের বুঝি নিজেকে কেমন পাগল পাগল ঠেকছে। মায়ের এহেন কষ্ট কি আর চোখে দেখা যায়? তখনই ডাক্তার এলেন। রোগীর অবস্থা সিরিয়াস দেখে খানিকটা পরীক্ষা করে ফুঁস করে নিঃশ্বাস ফেলে বললেন, আপনি কালেমা পড়ুন। ব্যাস, কথাটা শোনা মাত্রই যেন কান্নার হিরিক পড়ে যায় রুমটাতে। কবির সাহেব বাদে বাকিরা হাওয়া করে কাঁদছেন বুক ফাটিয়ে। কবির সাহেব স্থির দাঁড়িয়ে মায়ের কাছে এগিয়ে এসে বললেন, আম্মা, আমার সাথে কথা বলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৌরাও বুঝে গেলেন সময় ফুরিয়ে এসেছে তার। তিনি বড় বড় নিঃশ্বাস ফেলে ছেলের সঙ্গে থেমে থেমে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর পরপর দুটো ঝাঁকুনি এলো পৌরার শরীরে। অতপর সেকেন্ডের ব্যবধানে দেহ একেবারে নিশ্চল হয়ে আসে বৃদ্ধার। চোখ দুটো বড় বড় করে খুলে রাখা, নিঃশ্বাসের উঠানামা একদম স্থির হয়ে গেল। এবার বুঝি কবির সাহেবের চোখ বেয়ে টুপ করে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। তিনি এগিয়ে এসে সন্তর্পণে মায়ের খোলা চোখ দুটো বন্ধ করে নিলেন। গলাটা একদম ব্যথা হয়ে আসছে তার। ভাব এমন কেউ বুঝি সজোরে গলা চেপে ধরে রেখেছে তার। কবির সাহেব এবার মুখের আদল শক্ত করে গমগমে স্বরে বলেন, বাড়ির সবাইকে বল ডাকার উদ্দেশ্যে রওনা হতে, আমার দাফন ডাকাতি হবে। বিকেল 4:30 হেসান ভিলার সামনে মানুষের ঢল। সবাই এসেছেন পৌরার দাফনে শরিক হতে। বাড়ির ভেতরের অবস্থা বেজায় করুণ। জুবাইদা বেগম তো ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন। তাকেই একটু পরপর সামলাচ্ছেন রাফিয়া বেগম। কিশোরী মিহিরিনও বুঝি এখন তারই ভরসায় কেঁদে যাচ্ছে। আমিনা বেগম আর আবুল মিয়া এটা সেটা এগিয়ে দিচ্ছেন। তখনই বাড়ির সদর দরজার সামনে এসে উপস্থিত হয় আমরিন আর শাহানুর। তারা যেই না বাড়ির ভেতরে এক কদম রাখতে যাবে, অমনি কারো গম্ভীর কণ্ঠে থমকে দাঁড়ায় তারা। দাঁড়াও, আর এক পাও ভিতরে ঢুকবার দুঃসাহস করবে না। অগত্যা থমকে গিয়ে ফোলা ফোলা চোখে তাকিয়ে রইল আমরিন। ভেঙে যাওয়া কণ্ঠে কোনো রকমে বলল, ভাইজান, আমি আম্মাকে দেখব না? এগিয়ে আসেন কবির সাহেব, শক্ত গলায় বললেন, কার আম্মা? আমার জানা মতে আমার আম্মার সব সন্তান তাকে দেখে ফেলেছে, আর তো কেউ বাকি নেই। কিন্তু ভাইজান, আমি তো আম্মাকে এখনো দেখিনি। সহসা এবার মুখাবয় পরিবর্তিত হলো কবির সাহেবের। চোখে মুখে ফুটে উঠেছে আক্রোশের ছাপ। কাটকাট কণ্ঠে জবাব দিলেন, কারণ তুমি আমাদের কেউ না। আমাদের আমরিন নামের যেই বোন ছিল সে গতকালই মারা গেছে। কেঁপে ওঠে আমরিন, এক কদম পিছিয়ে যায় সে। তৎক্ষণাৎ তাকে আগলে ধরে শাহানুর। মেয়েটা এখনো হতভম্ব চোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। ধরে আসা গলায় বহু কষ্টে বলল, ভাইজান। এ পর্যায়ে হুঙ্কার দিয়ে উঠে কবির সাহেব। তার হুঙ্কারে কেঁপে ওঠে এহসান বাড়ির প্রতিটি কোণা। তিনি বলে ওঠেন, খবরদার, এই মুখে আমায় ভাইজান ডেকেছ তো। আমায় ভাইজান ডাকার অধিকার শুধুমাত্র আমার ভাই বোনের, অন্য কারো না। আমরিন এবার ফট করে কবির সাহেবের পা দুটো ঝুরিয়ে ধরে হাও মাও করে কেঁদে ওঠে। আহাজারি করে বলে ওঠে,
ভাইজান, আল্লাহর দোহাই লাগে এমনটা বলো না। ভাইজান, শেষবারের মতো অন্তত মাকে একটা বার দেখতে দাও। সঙ্গে সঙ্গে নিজের পা দুটো ছাড়িয়ে নিলেন কবির সাহেব। মুখভঙ্গি অপরিবর্তিত রেখে বললেন, সরে যাও আমার দু চোখের সামনে থেকে। মনে রেখো, আজকের পর থেকে এই এহসান বাড়ি এবং এহসান বাড়ির প্রতিটি সদস্যদের সাথে তোমার যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইজান, দয়া করো, শেষবারের মতো এক নজর মাকে দেখতে দাও। না, গললেন না কবির সাহেব। তিনি কেমন শটান হয়ে দাঁড়িয়ে আছেন নিজ জায়গায়। আমরিন এবার উঠে দাঁড়ায়, ভেজা চোখ দুটো ওড়নার কোনায় মুছে নিয়ে বলল, ভাইজান, ভালোবেসে বিয়ে করাটা কি অপরাধ, নাকি ওকে বিয়ে করেছি বলে আমার অপরাধ? ভাইজান, এমনটাও তো হতে পারে ভবিষ্যতে এমনটা এহসান বাড়িতে হলো। যদি তোমার কোনো সন্তানও একই কাজ করে তখন কি এমনটাই করবে? তাকেও কি আমার মতো দূর দূর করে তাড়িয়ে দেবে? জ্বলে ওঠেন কবির সাহেব। ফট করে কর্কশ গলায় বললেন, মনে রাখিস, যদি কোনোদিন এই এহসান পরিবারের কোনো সদস্য তোর মতো ভুল করে বা করার চেষ্টা করে, তাহলে আমি কবির এহসান আজ সকলের সামনে কথা দিলাম, তার সাথে এই পরিবারের সকল সম্পর্ক সেখানে সেই মুহূর্তেই শেষ হবে এবং এই এহসান বাড়ির দরজা তার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। চমকে ওঠেন সকলে। অসংখ্য অবাক চোখ ইতোমধ্যেই এসে পড়ে কবির সাহেবের উপর। কেননা সবাই কম বেশি জানেন কবির সাহেবের মুখের এক কথাই তার শেষ কথা। এ পর্যায়ে আবারও বললেন কবির সাহেব, আর একটা কথা, সবাই কান খুলে শুনে রাখো, এই পরিবারে কেউ যদি ওর সাথে কোনো প্রকার যোগাযোগ করে কিংবা রাখার চেষ্টা করে, সে আমার মরা মুখ দেখবে। এটাই আমার এই কবির এহসানের ওয়াদা এবং শেষ কথা। কেঁপে ওঠে সকলে, ভয়ার্ত ঢোকিলে প্রত্যেকে। আমরিন এগিয়ে আসে, ভাইজানের পা দুটো আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, না ভাইজান, আল্লাহর দোহাই লাগে ও কথা মুখেও এলো না। তোমরা ছাড়া আমার যে আর কেউ নেই। মা বাবার পরে তোমরাই যে আমার সব। আমাকে শেষবারের মতো মাফ করে দাও ভাইজান, মাফ করে দাও। পা থেকে হাত দুটো ছাড়াতে ছাড়াতে বললেন কবির হেসান, চলে যেখান থেকে, আর কোনোদিনও এবারে চৌকাঠ মারাবার দুঃসাহসও করবি না। ভাইজান, আমার কথাটা শোনো ভাইজান, শোনো ভাইজান। চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে আমরিন। কিন্তু না, সে চিৎকারে থামল না কবির হেসান। মনে গেঁথে গেল এক ভিন্ন অভিশাপ। চিরদিনের জন্য নিষিদ্ধ হলো এ বাড়ির সন্তানদের মাঝে ভালোবাসাজনিত সম্পর্ক। কিন্তু বিধির লিখন সে অন্য কিছু চায়। বর্তমান এক নাগাড়ে স্মৃতিচারণ শেষে থামল রৌদ্র। গলার স্বরও কেমন ধরে এসেছে ছেলেটার। চোখ দুটোতেও যেন রক্তাভ আভা ছড়িয়ে পড়েছে নিমিষে। রৌদ্র খেয়াল করলো সে জানলার সামনে দাঁড়ানো। অতীতের কথাগুলো বলতে বলতে কখন যেখানে চলে এসেছে টেরই পায়নি ছেলেটা। রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে, বুকের কাছে দুহাত ভাঁজ করে জানলার বাইরে দৃষ্টি ফেলে। অদূরের আকাশে একাই রাজত্ব করতে থাকা চাঁদের দিকে ছলো ছলো চোখ জোড়া নিবদ্ধ করে। পরক্ষণে কিছু একটা বলতে যাবে, তার আগেই হুট করে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে অরিন। রৌদ্র থমকে যায়। তৎক্ষণাৎ শরীরের রক্তপ্রবাহ যেন বেড়ে গেল দ্বিগুণ। বুকের কাছে ভাঁজ করে রাখা পেশিবহুল হাত দুটো ঢিলে হয়ে আসে মুহূর্তে। বুকের খাঁচায় আটকানো হৃদয়টাও যেন নৃত্য তুলতে ব্যস্ত। ছেলেটা পরপর ফাঁকা ঠকিল। ইস, গলাটায় বুঝি খরা নেমে এলো তার। অথচ কিছুক্ষণ আগের ঝড় তোলা বৃষ্টির প্রকোপে পরিবেশ কিন্তু যথেষ্ট ঠান্ডা, শীতল। রৌদ্র ধীরে ধীরে অরিনের হাতটা নিজের বুকের কাছ থেকে সরিয়ে নিজেও পেছনে ফিরে তাকায়। দেখতে পায় মেয়েটার ভেজা চোখ মুখ। হয়তো অতীতের কথাগুলো শুনে কান্না করেছে বেশ। কান্নার তোড়ে কপলগুলোই যেন এক ঐশ্বরিক সৌন্দর্য এসে ভর করেছে। সরু নাকটাও কেমন লাল টুকটুকে হয়ে গেছে। আখিদ্বয়ের কোটরে এখনও চিকচিক করছে জলকণা। রৌদ্র মুগ্ধ চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। তখনই অরিন মুখ খুলে রৌদ্রের চোখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে উঠে বলে, কেন এমনটা হলো ডাক্তার সাহেব? কেন হলো? আমাদের ভালোবাসা নিষিদ্ধ। ডাক্তার সাহেব, এবার কি হবে তাহলে? আমাদের ভালোবাসাও কি অসমাপ্ত থাকবে? কোনো দিনই কি মানবে না আমাদের পরিবার? ডাক্তার সাহেব, আমি যে আপনাকে ছাড়া বাঁচবো না, সত্যি মরে যাব।
কথাটা সম্পূর্ণ হবার আগেই তাকে থামিয়ে দেয় রৌদ্র। মেয়েটার ঠোঁটে আঙুল চেপে ধরে সে। পরক্ষণে বলতে থাকে, শ্, এই কথার কোনোদিন মুখে আনবে না সানশাইন। আমি থাকতে তোর কিচ্ছুটি হতে দেব না। আমাদের ভালোবাসা অবশ্যই পূর্ণতা পাবে। তুই শুধু আমার পাশে থাকবি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গে থাকবি। পারবি তো? দেখিস, বাকিটা আমি সামলে নেব। এতটুকু বিশ্বাস করিস তো আমায়? অরিন ঠোঁটের উপর থেকে রৌদ্রের আঙুলগুলো সরায়। বাধ্যদের মতো পরপর মাথা ঝাঁকিয়ে বলল, নিজের চাইতেও বেশি বিশ্বাস করি আপনাকে ডাক্তার সাহেব। আমি বিশ্বাস করি আপনি পারবেন। রৌদ্র এবার বিজয়ী হাসল। অরিনের ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিল সযত্নে। অরিনও আবেশে চোখ বন্ধ করে নিল। রৌদ্র বেশ খানিকটা সময় নিয়ে ঠোঁট ছড়ায়। অরিনের বন্ধ চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল ছেলেটা। অতপর দুষ্টুমি ভরা কণ্ঠে বলে উঠল, এভাবে হুটহাট আমার এতটা কাছে আসিস না সানশাইন। চট করে চোখ দুটো খুলে ফেলে অরিন, সন্দিহান গলায় প্রশ্ন ছুড়ে, কেন? আসলে কি হবে শুনি? রৌদ্র এবার বাঁকা হাসল। ঠোঁট কামড়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। রৌদ্রের এহেন মুখভঙ্গিতে ভরকাই অরিন। সন্দিগ্ধ কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? রৌদ্র নিজের মুখভঙ্গি অপরিবর্তিত রেখে মুখ নিয়ে আসে অরিনের কান বরাবর। তা দেখে অরিন এক কদম পেছাতে গেলে রৌদ্র তার কোমর চেপে ধরে তাকে আরেকটু কাছে নিয়ে আসে। এহেন কাণ্ডে অরিন বুঝে হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। মুহূর্ত ব্যয় নিজের ঘাড় বরাবর টের পেল রৌদ্রের উষ্ণ নিঃশ্বাসের আছড়ে পড়া। মেয়েটা তৎক্ষণাৎ কেঁপে ওঠে খানিকটা। মুহূর্তেই বুঝি শিরদাঁড়া বেয়ে বয়ে গেল এক শীতল স্রোত। পা দুটো যেন অসার হয়ে আসার জোগাড়। রৌদ্র এবার করে বসলো আরেক কাজ। বলা কওয়া নেই, মেয়েটার ঘাড় বরাবর টুপ করে চুমু খেয়ে বসে আলগোছে। অরিন যেন এতেই শেষ। ক্ষণিকের মেয়েটার শরীরে ধরে যায় রাজ্যের কাঁপন। টলমল পায়ে যেই না পড়তে যাবে, অমনি তাকে বাহুডোরে চেপে ধরে রৌদ্র। তারপর কাল বিলম্বহীন মেয়েটাকে পাঁজা কোলে তুলে নেয় সে। অরিন সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেলে। হঠাৎ এমন হওয়ায় তাল সামলাতে না পেরে অরিন রৌদ্রের ঘাড় আর গলার কাছের শার্টের অংশ খামচে ধরে। রৌদ্র এবারেও বাঁকা হাসল। আলতো হাতে মেয়েটাকে বিছানায় শুইয়ে দিল। তারপর মেয়েটার উপর খানিকটা ঝুঁকে থেকে হাসকি স্বরে বলল, এভাবে খামচে দিয়ে আমার কন্ট্রোলেস করিস না সানশাইন। যেখানে তোকে দেখলে নিজেকে এলোমেলো লাগে, সেখানে তুই এতটা কাছে এলে কিভাবে সামলাই বলতো? বলা তো যায় না, কখন না জানে বোধ হারিয়ে কি করে বসে। অরিন ফট করে উঠে রৌদ্রের মুখ চেপে ধরে। অনুনয় করে বলতে থাকে, চুপ করুন ডাক্তার সাহেব, আর এসব বলবে না প্লিজ। মেয়েটার এমন কাঁদো কাঁদো কণ্ঠে বলা কথাগুলো যেন বেশ উপভোগ করল রৌদ্র। মুখের উপর হতে মেয়েটার হাতটাকে আলতো হাতে সরিয়ে দিল। তারপর সেই হাতের উল্টো পিঠে একটা গম্ভীর চুমু এঁকে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, এটুকুতেই তোর এই হাল সানশাইন? তাহলে যখন আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো তখন কি কি করবে? অরিন এবার অতিষ্ঠ হলো। লজ্জায় কুণ্ঠা যাওয়ার পথে মেয়েটা কোনো রকমে কানে দুহাত চেপে ধরে কপট রাগী ভাব নিয়ে বলল, থামুন প্লিজ, থামুন ডাক্তার সাহেব। এতটা ঠোঁট কাটা কবে হলেন আপনি? রৌদ্র হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতে বিছানায় গা এলিয়ে দেয় ছেলেটা। আর অরিন নিজের একরাশ লজ্জাগুলোকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে আবারও বেহায়ার মতন হাঁ করে তাকিয়ে রইল রৌদ্রের সেই মনোমুগ্ধকর হাসির পানে। হাসার এক পর্যায়ে রৌদ্রের চোখ পড়ল অরিনের উপর। তক্ষুনি নিজের দৃষ্টি সরিয়ে নেয় অরিন। মাথা নিচু করে বসে রইল বিছানায়। রৌদ্র শোয়া ছেড়ে উঠে দাঁড়ায়। পরনে শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, ঘুমিয়ে পড় সানশাইন, রাত তো অনেক হলো। অরিনও মাথা নিচু করে সম্মতি জানায় রৌদ্রের কথায়। রৌদ্র এক পলক মেয়েটার দিকে তাকিয়ে এগিয়ে গেল দরজার নিকট। পরক্ষণে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে পা দুটো থামিয়ে দেয় ছেলেটা। পেছনে না ফিরেই অরিনের উদ্দেশ্যে বলল, নিজেকে ধীরে ধীরে তৈরি করে নে সানশাইন, কেননা আমি যেদিন নিজের কন্ট্রোল হারাবো সেদিন তোকে এক চুলও ছাড় দিব না। সো কিপ প্রিপেয়ারিং ইয়োরসেলফ। কথাটা শেষ করে আর এক মুহূর্তও দাঁড়ালো না রৌদ্র। দরজাটা খুলে গটগট পায়ে প্রস্থান ঘটায় অরিনের রুম থেকে। এদিকে তার বলে যাওয়া কথায় অরিনটা যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে সে খবর কি আছে ছেলেটার? জানি তো। অরিন প্রথমে কথাটার ভাবার্থ বুঝতে না পারলেও কিয়ৎকাল বাদে সবটাই বোধগম্য হয় মেয়েটার। তখনই মেয়েটার মুখে যেন রাজ্যের লজ্জা এসে ভিড় জমিয়েছে। গাল দুটোই ছেয়ে গেছে রক্তাভ আভা। অরিন তৎক্ষণাৎ বালিশে মুখ লুকিয়ে ফেলে।
ইস, এই মুখ এখন এভাবে কিভাবে দেখাবে সে? এতটা লজ্জা কিভাবে দিল মানুষটা? কিভাবে এমন বেফাঁস কথাবার্তা বলে গেল এতটা অবলীলায়? সত্যি কি তাহলে মানুষ প্রেমে পড়লে নির্লজ্জ হয়ে যায়? এই যে এর বাস্তব প্রমাণটা যেন সাক্ষাৎ তার ডাক্তার সাহেব। সকাল সকাল হৈহুল্লোড়ে মেতে উঠেছে হেসান বাড়ি। এদিক ওদিক যেন কাজের ছড়াছড়ি। জুবাদা বেগম আর রাফিয়া বেগম মাত্রই তৈরি হয়ে নামলেন নিচে। তাদেরকে দেখতে পেয়ে এগিয়ে আসেন রায়সা বেগম ও মাইমুনা বেগম। সে কখন থেকে বড় জায়েরদের জন্য বসেছিলেন দুজন। যাক, অবশেষে তাদের অপেক্ষা শেষ হলো। তবে বাড়ির মেয়েগুলো সাজগোজে ভীষণ ব্যস্ত। রুহিকে তার রুমে পার্লারের মেয়েগুলো সাজাচ্ছে। আহিরা মাহিরাও সেদিকে বসে বসে টুকটাক সেজে যাচ্ছে। এদিকে শিশির মেয়েটার চেহারায় বিন্দু মাত্র হাসির ঝলক নেই। চোখে মুখে কেমন বিষাদের ছাপ। অথচ কাল অবধি মেয়েটার মুখ থেকে যেন হাসি সরছিলই না। কোহলি অবশ্য বেশ খেয়াল করেছে বিষয়টা। শিশিরের এমন মন খারাপ দেখে তার বুঝি বেশ খুশি খুশি লাগছে। সে তো এই খুশিতে গদগদ হয়ে সেজে গুজে যাচ্ছে আপন মনে। অরিন রেডি হবার জন্য নিজের রুমের দিকেই যাচ্ছিল। মেয়েটা আবার এতক্ষণ রুহির রুমেই ছিল। তার আবার চুল সেট করার ভালো অভ্যেস আছে কিনা, এজন্যই তো তার কাছে রুহির বেশ বড় সড়ো আবদার ছিল। আমার চুলটা কিন্তু তোকেই সেট করে দিতে হবে অরি। পার্লারের মেয়েরা হেয়ার স্প্রে দিলে চুলগুলো আমার একদম ড্যামেজ হয়ে যাবে। অগত্যা রুহির এমন আবদারে আর না করতে পারিনি অরিন। তাই তো এতক্ষণে ছাড়া পেল মেয়েটা। অরিন ব্যস্ত পায়ে হাঁটছিল, তখনই পেছন থেকে ভেসে আসে রৌদ্রের ডাক। অরি, পা দুটো থমকে দাঁড়ায় অরিনের। রৌদ্রের ডাক কর্ণপাত হতেই যেন বুকের মাঝে এক শীতল ঢেউ খেলে গেল মেয়েটার। অরিন ধীরে ধীরে পেছনে তাকায়। তাকে দেখে রৌদ্র মৃদু হেসে এগিয়ে আসে। অরিনের থেকে সামান্য কিছুটা দূরত্ব রেখে বলে, খুলছিলি সারাদিন, একটু তো সামনে আসতে পারিস তাই না? অরিন ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না, তবুও কোনো মতে মিনমিনি স্বরে বলল, আসলে রুহিপুর চুল সেট করছিলাম। রৌদ্র স্পষ্ট শুনল মেয়েটার কথা। হালকা হেসে মাথা নাড়িয়ে বলল, বুঝলাম। অরিন আর কিছু বলল না, দাঁড়িয়ে রইল চুপ করে। রৌদ্র একবার আর চোখে আশেপাশে পরখ করে নিল। অদূরে অরিনের ঠিক পেছনে দুজন লোককে কাজ করতে দেখে রৌদ্র আরেকটু এগিয়ে আসে অরিনের নিকট। মেয়েটার গালের উপর পড়া অবাধ্য চুলগুলো আলগোছে কানের পিঠে কুচে দিতে দিতে মৃদু স্বরে বলল, বেশি সাজবার দরকার নেই সানশাইন। আমাদের বিয়ে হলে না হয় বেশি করে সাজিস, আমি তখন মন ভরে দেখব তোকে। কিন্তু প্লিজ আজকে বেশি সাজিস না। অরিন যেন আবারও লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। চোখ দুটো এলোমেলো দৃষ্টি ফেলতে ব্যস্ত চারপাশে। রৌদ্র দেখল সবটা। গলা খানিকটা উঁচু করে অরিনের পেছনে কর্মরত লোকগুলোর উদ্দেশ্যে বলল, এই যে দেখুন তো, ওদিকটা কেমন ফুলগুলো ছুটে পড়েছে, একটু ঠিক করে দিন তো। অগত্যা এহেন কথায় লোকগুলো পেছনে ফিরল। খুঁজতে লাগলো রৌদ্রের বলা কাজটা। রৌদ্র বুঝি এই সুযোগটাই যাচ্ছিল। সেই সুযোগ বুঝিয়ে টুপ করে চুমু খেয়ে বসে অরিনের মসৃণ গালে। তৎক্ষণাৎ কাজ সেরে সেখান থেকে গটগট পাই চলে আসে ছেলেটা। সামনে হাঁটতে হাঁটতে একবার পেছনে তাকিয়ে অরিনের উদ্দেশ্যে বলল, ঘরে যে যান বাচ্চা। কথাটা শেষ করে পরক্ষণে আবারও সোজা হয়ে হেঁটে আসে লোকগুলোর দিকে। বলতে থাকে, আরে বোঝেন এই ব্যাপারটা, দেখি সরুন, আমি খুঁজে দিচ্ছি। এদিকে অরিন যেন এখনো হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কেমন গালে হাত দিয়ে রেখেছে। হয়তো বুঝতে চাইছে কিছুক্ষণ আগের ঘটনাটা কি আদৌ সত্যি কিনা। মেয়েটা যখন নিজের এহেন ভাবনায় মুশকুল, তখনই সেখানে উপস্থিত হয় কুহেলি। অরিনকে ভাবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে কুহেলি। জিজ্ঞেস করে, কি হয়েছে তোর গালে? এভাবে হাত দিয়ে রেখেছিস কেন? কথাটা শোনা মাত্র সম্বিত ফিরে পায় অরিন। চমকে উঠে হাতটা তৎক্ষণাৎ সরিয়ে ফেলে গাল থেকে। তারপর কুহিলির দিকে তাকিয়ে বলে ওঠে, কিছু বলবেন? কুহিলি এবার মুখ বাঁকায়, ঠেস দিয়ে বলল, বলেছি, কিন্তু তুই তা শুনলে তো? যাই হোক, যা রেডি হতে যা, বরপক্ষ এই এলো বলে। অরিন মাথা নাড়িয়ে সায় জানায়। তারপর ছুটে চলে যায় নিজের রুমে। উফ, এই ডাক্তার সাহেবের হুটহাট কর্মকাণ্ডে মেয়েটার যে একেবারে নাস্তানাবুদ অবস্থা। পরনে সাদা পাঞ্জাবি দুভাইয়ের, ব্যস্ততা আর কাজ যেন থামছেই না। কবির সাহেব ব্যস্ত হয়ে সাব্বির সাহেবের সাথে খাবার রান্নার দিকটা সামলাচ্ছেন। বাবুর্চিরা রাঁধছেন আর তারা দুজন সেগুলোই তদারকি করছেন। তায়েব সাহেব আর তাশরিক সাহেব সাথে আরও দুজন ডেকোরেটরের লোক মিলে বসার প্যান্ডেলের দিকে সবটা শেষ পারের মতো ঠিকঠাক করছেন। বিয়ে বাড়ি কিনা শত ঠিকঠাকের পরেও যেন মনে হচ্ছে কিছু একটা রয়ে গেল।
অনেক, রৌদ্র, আসিফ মিলে একবার প্যান্ডেলের দিকে তো একবার ঘরের দিকে দৌড়াদৌড়ি করছে। হাতে যেন একটা মুহূর্তের জন্য ফুরসত নেই ছেলেগুলোর। অনেক ছেলেটা কিছুক্ষণের জন্য বসলো একটা চেয়ারে। সকাল থেকে যা ছোটাছুটি না হচ্ছে, এখন একটু না জিরোলেই নয়। ছেলেটার ফর্সা নাদুস নুদুস চেহারাটা কেমন লাল হয়ে উঠেছে। আর হবে নাই বা কেন? রোদের চাপ, প্রখরতা, কে বলবে কালমন ঝড় তুফান হয়েছে? বুঝবার যে একেবারেই জো নেই। ছেলেটার পরনের গাঢ় নীল রঙা ভারী কাজের পাঞ্জাবিটাও যেন ভেজে নিয়ে একাকার অবস্থা। ফর্সা শরীরে গাঢ় নীল রঙা পাঞ্জাবিটা যেন বেশ ফুটে উঠেছে অনেকের উপর। ছেলেটা একটু পরপর ডেকোরেটরের লোকগুলোর সাথে কেমন হেসে হেসে কথা বলছে। এতে যেন ছেলেটাকে আরও খানিকটা নজর কাড়া লাগছে। তার উপর তার থুতনির মাঝে গর্তটা তো আছেই সোনাই সোহাগা হিসেবে। আশেপাশে আত্মীয়দের মধ্যে বেশ কয়েকটা মেয়ে ঘুরে ঘুরে অনেককেই দেখছে। কেউ কেউ নিজেকে এত সুন্দর করে উপস্থাপন করেছে যা বলার বাহিরে। উদ্দেশ্য বুঝি অনেক ছেলেটার একটুখানি নজরে আসার। কিন্তু অনেক সাহেব সেদিকে তাকালে তো তিনি তো আজ মজে আছেন অন্য কারো মুগ্ধতায়, আবদ্ধ হয়ে আছেন অন্য একটা মানুষের মায়ায়। এত কিছুর পরেও কি তার এসবে পাত্তা থাকে? আসিফ হাতে টিস্যুর প্যাকেটগুলো নিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছে উঠোনের দিকে। ঠিক তখনই তাড়াহুড়ো করতে গিয়ে বিখ্যালী বশত তার ধাক্কা লাগে সামনে থেকে আসা মানুষটার সাথে। তৎক্ষণাৎ আসিফের হাত থেকে টিস্যুর প্যাকেটগুলো পড়ে যায়। ছেলেটা যেন এতে ভারী বিরক্ত হলো। বিরক্তিতে মুখে জকারান্ত শব্দ তুলে সামনে তাকাতে তার চোখ দুটো যেন আটকে গেল। সম্মুখে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সোহেলি। মেয়েটার পরনের গোলাপি রঙা সিম্পল কাজের লেহেঙ্গাটা এক হাত দিয়ে ধরে রাখা, মুখে হালকা প্রসাধনীর ছাপ, গলায় কানে সিম্পল অর্নামেন্টস। এতে যেন মেয়েটার উপর থেকে চোখ সরানো দেয়। আসিফ একটা শুকনো ঢুকিল। কে বলবে তার সামনে দাঁড়ানো মেয়েটা বয়সে তার এত ছোট? আজকে যে মেয়েটাকে একেবারে পূর্ণ রমণীর ন্যায় লাগছে। আসিফ খানিকটা এগিয়ে আসে। চোখে মুখে কেমন মুগ্ধতা লিপটে আছে ছেলেটার। সোহেলি আসিফের উপর থেকে চোখ সরিয়ে নেয়। না, মানুষটার উপর বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সোহেলি মাথা নিচু রেখে জিজ্ঞেস করে, আপনি কি দেখা পেয়েছেন? আসিফ কি শুনল কে জানে। ছেলেটা কেমন ঘোর লাগা কণ্ঠে বলল, ভীষণ ব্যথা করছে। কথাটা শুনে আটকে উঠে সোহেলি তড়ি ঘুরি করে জিজ্ঞেস করে, কোথায় লেগেছে আপনার? কই দেখি। ইস, সরি, হ্যাঁ আমি একদম খেয়াল করিনি আপনাকে। কই দেখান কোথায় ব্যথা পেলেন। আসিফ এগিয়ে এসে সোহেলির এক হাত চেপে ধরে সেটা নিজের বুক বরাবর রাখে। তারপর এক অদ্ভুত মোহনীয় কণ্ঠে বলে, এদিকটায় ব্যথা হচ্ছে খুব, ছাড়িয়ে দিতে পারবি? সোহেলি ভড়কে যায় এহেন কথায়। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলছেন এসব? আপনি কি ঠিক আছেন? আসিফ কেমন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে ওঠে, একদম ঠিক নেই। এতক্ষণ সবটা ঠিকঠাক থাকলো, এখন মনে হচ্ছে কিচ্ছু ঠিক নেই। কি করলি সোহেলি? হুট করে কেন এরম ভাবে পাগল করলি আমায়? কেন ফাটল ধরাতে এলি এতদিনের ধৈর্যে? এবার নিচেকে কিভাবে সামলাই বলতো? সোহেলির যেন আজকে অবাক হওয়ার দিন। মেয়েটার চোখ দুটো বুঝি বেরিয়ে আসার উপক্রম। কোনো মতে তার কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে, কি বলছেন এসব আসিফ ভাই? আসিফ এবার নিজেদের মাঝের দূরত্বটা আরেকটু ঘুচিয়ে নেয়। ছেলেটা কেমন অস্থির গলায় শুধায়, চুপ, ভাই ডাকবি না একদম। আর কয়দিন পর বড় হবো তোর, এখন থেকেই হ্যাঁ গো ও গো বলে ডাকার অভ্যাস কর। সোহেলি বুঝি নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। কি শুনলো? সত্যি কি আসিফ ভাই এগুলোই বলেছেন? এত সহজে সে তার প্রিয় মানুষটাকে পেয়ে গেল? সোহেলি সন্দিগ্ধ কণ্ঠে বলল, আপনি সত্যি বলছেন? আমি ভুল শুনলাম না তো? আসিফ মুচকি হাসল। মেয়েটার কপালে কপাল ঠেকিয়ে বলল, না, কিছুই ভুল শুনিসনি। এতদিন তুই ছোট আছিস বলে নিজেকে সামলে রেখেছিলাম, কিন্তু আজকে বুঝি সেই ধৈর্যের ভাতটা তুই নিজেই ভেঙে দিলি রে। এবার তুই অস্থির মানুষটাকে তোর সামলাতেই হবে। দোতলার সরু বারান্দায় হাঁটছে রৌদ্র। হাতে এক ঝাঁক কাজ থাকা সত্ত্বেও ছেলেটা এখানে এসে হাঁটছে। হাঁটছে বললে ভুল হবে। ছেলেটার ব্যস্ত চোখ যেন হন্যে হয়ে খুঁজছে প্রিয় মানুষটাকে। সে কখন থেকে রেডি হয়ে নিচে বসেছিল মেয়েটার জন্য, কিন্তু মেয়েটার বুঝি আসবার নামগন্ধও নেই। ছেলেটা বুঝি আজকে সৌন্দর্যের প্রতিযোগিতায় নেমেছে। পরনের গাঢ় খয়েরি রঙের কারুকাজ করা পাঞ্জাবিটা বেশ মানিয়েছে তাকে। গলার কাছে দুটো বোতাম বরাবরের মতন খুলে রাখা। ছেলেটাকে দেখে মনেই হচ্ছে পাঞ্জাবিটা বুঝি একমাত্র তার জন্যই তৈরি। মাথার চুলগুলো পাইক করে রাখা, হাতের প্রায় অনেকটা হাতা উপরের দিকে উঠানো। রৌদ্র যখন হাঁটছিল তখনই তার পকেটে কর্কশ শব্দ তুলে ফোনটা বেজে ওঠে। রৌদ্র বিরক্ত ভঙ্গিতে তুলে নিল ফোনটা।
কোনো রকমে কলটা রিসিভ করে কানে ঠেকেই কথা বলতে লাগলো। তখনই অদূরে নুপুরের রিনিঝিনি শব্দ তুলে কারো হেঁটে আসার আওয়াজ হয়। রৌদ্র ভাবলেশীনভাবে একবার সেদিকে আর চোখে তাকিয়ে জিনা চোখ ফেরাবে, অমনি বেচারার চোখ দুটো যেন সেদিকেই আটকে গেল।